আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় পরিবারের সবাই বেশ ভালো আছি। আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে সকাল সকাল নিউ একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আমি মনিরা। সবাইকে শুভ সকাল জানিয়ে বারান্দার গাছগুলো আর পাখির কিচিরমিচির শব্দ দিয়ে আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে। আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আমি বারান্দা থেকে শুরু করার কারণ হচ্ছে আমার বারান্দার গাছগুলোকে আমি একটু উলট পালট করে নতুন করে আবার গুছিয়ে নিয়েছি। আর এই বারান্দায় এই সাইডে যে 3টা কাঠের বক্স ছিল, সেই বক্স 3টা আমি খুলে ফেলে দিয়েছি। এখানে টেবিল দিয়ে দিয়েছি একটা ছোট্ট, ওখানেই গাছগুলো রেখেছি এখন। আর এই তো এই টাইলসটা একটু ওই সাইডে ছিল, একটু মিডলে টেনে নিয়ে এসেছি। এটার উপর এখন এই মানি প্লান্ট বা এই গাছগুলো রেখে দিয়েছি। আমার পার্পেল হার্ট গাছটাতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে। মহান আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর, তাই না? গাছগুলোর দিকে তাকালে মনটা জুড়িয়ে যায়। সকালবেলা 6টার একটু বেশি বাজে এখন। আমি একটু একটু করে আমার সংসারের কাজগুলো করা স্টার্ট করলাম। তো এই ট্রেটার মধ্যে কিন্তু আমি এই শামুক, ঝিনুক এগুলো দিয়ে দিলাম। আর মাঝখানে যে আমার পাইনাপেল প্লান্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি, মানে একটু ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে এভাবে রাখাতে। তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নিতে নিতে আমি একজন আপুর কমেন্ট পড়ব এখন। আর আজকের ভিডিওতে কিন্তু অনেক আপুদের কমেন্ট পড়ব। আশা করছি সব আপুরা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো প্রথমে যে কমেন্টটা পড়ব সেটা হচ্ছে ইভা আক্তার মিম আইডি থেকে আপু কমেন্ট করেছে যে আপু তোমার হাতের আংটিটা একটু ভালো করে দেখিয়ে দিও এবং ডিটেলসে বলে দিও। আমার হাতে প্রতিদিন আপনারা এই আংটিটা দেখতে দেখতে হয়তো বা আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসতেই পারে, সেজন্য আমিও অ্যান্সারটা করে ফেলছি। আমার আংটিটা হচ্ছে ডায়মন্ডের। আর এটা অনেক বছর আগের কিনা, 12 থেকে 13 বছর আগের কিনা। যদি জানতে চান কোথা থেকে কিনেছি, এটা কিনেছি আমি ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে। আর প্রাইস পড়েছিল 40,000 টাকার মতো। এত বছর হয়ে যাওয়ার পরও কিন্তু এখন খুব সুন্দর চকচকে আছে। একটু মাঝে মাঝে হালকা ব্রাশ দিয়ে ক্লিন করে নিলে আরও সুন্দর হয়ে যায়। আস্তে আস্তে কিন্তু ব্রেকফাস্টের সময় হয়ে যাচ্ছে, আমার বাবুর স্কুলের সময় হয়ে যাচ্ছে। সেজন্য এখানে আমি একটু লাচ্ছা সেমাই রান্না করে নিয়েছি। সেমাইয়ের রেসিপিটা আসলে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করার কিছুই নেই, সেজন্য আর কিছুই শেয়ার করলাম না, সব কিছু স্কিপ করে গেলাম। আর আমার এই সার্ভিং ডিশটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এটা কিন্তু পুরানো, অনেক আগের, কিন্তু মাঝে মধ্যে সার্ভ করা হয়েছে হয়তো বা 2-1 বার। আজকে তাই শখ হলো এই সার্ভিং ডিশটাতে আমি লাচ্ছা সেমাই রান্না করে সার্ভ করলাম। এটার প্রাইস পড়েছিল 2000, না হয় 2200 টাকার মতো, আমার এখন ঠিক মনে নেই। তো যাই হোক, এখন বাবুকে উঠিয়ে নিয়েছি ঘুম থেকে, বাবুকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। একটা ডিম পোজ করে দিয়েছি, রুটি সেকে দিয়েছি, ফ্রিজে ফ্রোজেন করা রুটি ছিল, আর সেমাই দিয়ে দিলাম। আর এদিক থেকে আমিও টিফিনটাও রেডি করে ফেলেছি। সকালবেলার এই সময়টা কিন্তু সব গৃহিণীদেরই একটু ঝটপট করে সব কাজ করতে হয়, যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, টিফিন, ব্রেকফাস্ট সব কিছু মিলিয়ে একটু ঝামেলাই হয়ে যায় সকালটাতে। বাবুকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর প্রতিদিনের রেগুলার কিছু কাজ করে নিচ্ছি। আমি সবসময় লিভিং রুমটাকে প্রথমে গুছগাছ করে নেই, তারপর আমি ডাইনিং স্পেসটা ক্লিন করে গুছগাছ করি, তারপর বেডরুমগুলোতে যাই। তো আজকেও তাই করলাম, লিভিং রুমটা একটু প্রথমেই গুছগাছ করে নিচ্ছি। তো ফার্নিচার মোছাটা কিন্তু প্রতিদিনের 2বারের কাজ। যেদিন শরীর ভালো লাগে সেদিন 2বারই মুছি, আর যেদিন ভালো লাগে না সেদিন কিন্তু একবার মুছেই আমি আর দ্বিতীয়বার মোছার সাহস পাই না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলছি আর আমি আমার লিভিং রুমটা ক্লিন করছি। সব সময় আমি লিভিং রুমটা প্রথমে গুছগাছ করে নেই, কারণ দেখা যাচ্ছে একটা গেস্ট হঠাৎ চলে আসতে পারে। চলে আসলে কিন্তু লিভিং রুমেই বসবে বা ডাইনিং স্পেস পর্যন্তই তারা যাবে। বেডরুমগুলোতে খুব বেশি কাছের মানুষ না হলে কিন্তু যায় না। সেজন্য লিভিং রুম প্লাস ডাইনিং স্পেস এই রুমগুলোই আমি আগে ক্লিন করি, তারপর বেডরুমে যাই।
লিভিং রুমের সব ফার্নিচার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু গাছ আছে এখানে, সেই গাছগুলোতে একটু পানি স্প্রে করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাগ্রোলিমা লিপস্টিক। এই গাছটা কিন্তু দেখতে খুব বেশি সুন্দর। এই গাছটা ঘরের যে কোনো আনাচে কানাচে রাখা যায়, খুব বেশি পানিরও প্রয়োজন হয় না, যেহেতু আমি কোকোপিটের উপর করেছি, আর ছায়াতেও হয় এই গাছটা। আর আমার এই জানলাটা দিয়ে কিন্তু প্রচুর বাতাস আসে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর এই জানলার বাইরে যে গাছগুলো আছে, এই গাছগুলোরও মাটি চেঞ্জ করেছে ওর বাবা, এজন্য এখন একটু ছোট লাগছে, গাছগুলো একটু ছেটে দিয়েছে। লিভিং রুমের এই কর্নারে একটা স্ন্যাক প্লান্ট রেখে দিয়েছি আমি, একটা বলতে অনেকগুলো গাছ আর কি, একটা টবের মধ্যে। স্ন্যাক প্লান্ট কিন্তু আমাদের ঘরে রাখা অনেক বেশি উপকারী, কারণ স্ন্যাক প্লান্ট থেকে আমরা প্রচুর পরিমাণের অক্সিজেন পাই। স্ন্যাক প্লান্ট কিন্তু ইনডোর প্লান্ট, ঘরের যে কোনো জায়গায় এই প্লান্টটা হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পর্দার মধ্যে বেল্ট লাগিয়ে দিলাম, কারণ পর্দাটা এইভাবে রাখলে দেখতে ভালো লাগে আর আলো বাতাসটাও ঢুকে। আর যেহেতু এই কর্নারে আমি স্ন্যাক প্লান্টটা রেখেছি, এটার জন্য একটু ভালো হবে। এখন চলে এসেছি আমি ডাইনিং রুমে। ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম, যেহেতু ট্রান্সপারেন্ট পেপার এখন নেই। ম্যাটটাকে একটু উঠিয়ে ঝেড়ে নিয়েছি, আর এখন উপরে প্লাস্টিক যে ম্যাটগুলো আছে, মানে সিলিকনের যে ম্যাটগুলো আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। আমরা যারা গৃহিণী আছি, আমাদের কাছে কিন্তু সংসারের কাজ করাটাই একটা আর্ট, একটা শিল্প। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সংসারটাকে কিন্তু মনের মাধুরী দিয়ে সাজিয়ে নেই এবং গুছিয়ে নেই। আমার কাছে মনে হয় এটা আমাদের গৃহিণীদের জন্য অনেক বড় একটা শিল্প। আপনাদের সাথে কথা বলছি আর আমি কিন্তু কাজ করছি, আর অনেক আপুদের কমেন্টের অ্যান্সার করছি। তো এখন আমি আমার যে কফি টেবিলটা আছে এটাও একটু মুছে নিচ্ছি। এটার উপরে একটা রাউন্ড শেপের গ্লাস দিব, তবে এখনও পর্যন্ত সময় পাইনি এটা আর কি করার। আর এখানে আপাতত কুশি কাটার এই ম্যাটটা দিয়ে রাখছি, যেটা এটার জন্য পারফেক্ট না, তারপরও আর কি দিয়ে রাখছি। একজন আপুর কমেন্ট ছিল যেন এই কুশি কাটার ম্যাটটা একটু ভালো করে দেখিয়ে দেই, তাই কাজের ফাঁকে দেখিয়ে দিলাম। আর এই ম্যাটটা আমি আড়ং থেকে কিনেছি, বাণিজ্য মেলা থেকে কিনা। সার্ভিং ডিশটা একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ এটা সাথে সাথে ধুয়ে একটু রুমাল দিয়ে মুছে নিলে তাহলে আর স্পট পড়ে না পানির আর কি, তাই মুছে নিলাম। আর এটাও একজনের কমেন্ট ছিল, এটা কোথা থেকে কিনেছি, কত প্রাইস। তো কোথা থেকে কিনেছি সেটা তো বলেই দিলাম, আর প্রাইস নিয়েছিল 1800 টাকা। ঘরের মোটামুটি কিছু কাজ শেষ করে এখন আমি ছাদে চলে এসেছি, কবুতরের খাবার রোদে দিব। এত রোদ উঠেছে ছাদে, তাকানোই যাচ্ছিল না। কবুতরের খাবারগুলো বেশি করে আনা হয়েছে, ওর বাবা যেহেতু চলে যাবে, আমাকে সেজন্য বেশি করে কিনে দিয়ে যাচ্ছে আর কি। খাবারগুলো রোদে দিয়ে হাত দিয়ে যখন নাড়ছিলাম, তখন মনে পড়ে গেল ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম, আমার মামিদেরকে দেখতাম উঠানের মধ্যে ধান শুকাতে দিয়ে এরকম পা দিয়ে করতো আর কি। তো মনে হলো যে গ্রামের বউরা যেরকম কাজ করে, আমরা যারা শহরে আছি, শহরের গৃহিণীরাও কিন্তু আমরা কোনো অংশে কাজ কম করি না। সবাই কিন্তু ভাবে গ্রামে কাজ বেশি, আমার কাছে মনে হয় শহরে কাজ বেশি। এগুলো হচ্ছে ধান আর কবুতরের খাবার আর কি, এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে রোদে শুকিয়ে তারপর আর কি সব কিছু একসাথে মিক্স করে আর কি কবুতরকে দেওয়া হবে। আর ধানগুলো আমি হাত দিয়ে ভালো করে ওয়াশ করতে পারছিলাম না, ধানের মধ্যে কি একটা আছে ওইটাই আর কি খোঁজা লাগছিল বারবার। তো ওর বাবা বললো ঠিক আছে তুমি রেখে দাও, আমি ওয়াশ করে ফেলছি। ধানগুলো কিন্তু সে খুব সুন্দর করে এখানে ধুয়ে এই তো ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছে। আর কবুতর পালা তার খুব শখ, ছোট্টবেলা থেকেই সে অনেক কবুতর পেলেছে, এখনো পর্যন্ত সেই শখটা যায়নি। এখন সেই শখটা আবার আমার উপর চাপিয়ে দিয়েছে। আমার কাছেও খুব একটা খারাপ লাগে না, ডিমগুলো যখন পারছে, বাচ্চা ফুটাচ্ছে, দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো সেজন্য একটু কষ্ট না হয় করলামই। অনেক আপুরাই বলেন যে কবুতর পালা কষ্ট। এই তো ধানগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে, আর এখানে পানি ঝরতে দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি খাবারগুলো এদিকে শুকাতে দিয়েছি। তো শুকাতে থাকুক, আমি একটু বাসায় চলে যাই, কারণ আমার বাসায় আরও অনেক কাজ আছে।
ছাদ থেকে বাসায় চলে এসেছি, আর বাসায় আসার পর প্রচুর পানি তৃষ্ণা পেয়েছে। ফিল্টারের কাছে আসলাম একটু পানি খাওয়ার জন্য। নুসরাত আপুর কমেন্টার কথা মনে পড়লো। নুসরাত আপু, আপনি দেখতে চেয়েছেন আমার এই ফিল্টারের উপরের কুশি কাটার ম্যাটটা, আর আমি কোথা থেকে কিনেছি? আড়ং থেকে কিনেছি। রহিমা আক্তার আপু, আপনি বলেছেন আমার ফিল্টারের স্ট্যান্ডটা যেন একটু ভালো করে দেখিয়ে দিই, আপনি বানাবেন এরকম করে। তো এই তো আমি আপনার জন্য স্ট্যান্ডটাও একটু দেখিয়ে দিলাম। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি আপুদের সব কমেন্ট পড়ার চেষ্টা করছি। তবে যদি কোনো আপুদের কমেন্ট এর মধ্যে থেকে বাদ পড়ে যায়, আপুরা প্লিজ রাগ করবেন না, কষ্ট পাবেন না। আপনারা কষ্ট করে একটু কমেন্টগুলো আমাকে আবারও মনে করিয়ে দিবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই কমেন্টগুলো পড়ব। তবে এখন থেকে ভাবছি মাসে একটা ভিডিও করব আমি সব আপুদের কমেন্ট নিয়ে। সকাল থেকে তো সংসারের অনেক কাজ করলাম, রান্নাবান্না কিন্তু করতে হবে দুপুরের। তো যা যা রান্না করব আমি অফ ক্যামেরায় খালাকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সজনে পাতা। তো সজনে পাতাও আজকে আমি রান্না করব। অনেক আপুরা প্রায়ই আমাকে কমেন্ট করেন আমার এই সিন ক্র্যাকটার ডিটেলস বলতে। আমার চ্যানেলে সিন ক্র্যাক নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো সব কিছু কিন্তু খালা কেটে কুটে ধুয়ে আমাকে এখানে গুছিয়ে দিয়েছে। এই তো এখানে আমি 4টা মুরগি নিয়েছি রান্না করার জন্য, ওর বাবাকে রান্না করে দিব আর কি। রান্না করা খাবার আমি কিভাবে বিদেশে দেই সেটাও আজকের ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন। আর এখানে গরুর গোস্ত নেওয়া হয়েছে, আলু কেটে নিয়েছি, আলু দিয়ে গরুর গোস্ত দিয়ে ঝোল করে রান্না করব। পেঁয়াজ, রসুন আর সজনে পাতা। সজনে পাতা আজকে ভাজি করব শাকের মতো করে, কিন্তু সজনে পাতা অনেকভাবেই রান্না করা যায়, বড়া, ভর্তা। দুই চুলায় একসাথে রান্না বসিয়ে দিলাম। এক চুলায় দিলাম মাটির পাতিলে ভাত, আরেক চুলায় আমি গরুর গোস্ত রান্না করছি। সব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন গরুর গোস্তটা দিয়ে দিচ্ছি। গরুর গোস্ত রান্নার রেসিপি কিন্তু শেয়ার করছি না, শুধু ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে যাচ্ছি। আর আজকে গরুর গোস্তটা আলু দিয়ে একটু ঝাল দিয়ে ঝোল করে রান্না করব। কেন জানি এভাবে খেতে ইচ্ছে করলো। গরুর গোস্তটা কষাতে কষাতে প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। যদি আপনারা আমার এই চ্যানেলটাতে প্রথম এসে থাকেন, আমার এই ভিডিওগুলি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমি রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। গরুর গোস্তটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর পাশের চুলায় দিয়ে দিলাম ঝোল দিয়ে। আর এই চুলায় আমি এখন সজনে পাতা শাকটা ভাজি করে নিব। সজনে পাতা ভাজি করার জন্য চুলায় এই প্যানটা বসিয়ে দিলাম। আমার আপুরা জানতে চান আমার ননস্টিক পাতিলগুলো আমি কোথা থেকে কিনেছি। আমার কিন্তু কোনো ননস্টিক পাতিল নেই, আমার সবগুলো মার্বেল কোটেড, আর বেশিরভাগই ইতালি থেকে আনা। আমি দু একটা হয়তো দেশ থেকে কিনেছি। তো যাই হোক, শাকটা ভাজি করে নিই। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিয়ে সজনে পাতাটা দিয়ে দিলাম। আর সজনে পাতাটা এখন শাকের মতো করে রান্না করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সজনে পাতা রান্না করার সময় কিন্তু কোনো রকম পানি বের হবে না, যা অন্য শাক থেকে বের হয়। বিজ্ঞানীরা মনে করেন সজনে পাতা হচ্ছে অলৌকিক গুণাগুণ সম্পন্ন একটা পাতা। এই পাতার মধ্যে 300 রোগের উপকারিতা রয়েছে। মানবদেহের জন্য কিন্তু সজনে পাতা অনেক বেশি উপকারী। সজনে পাতার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, যা আমাদের মানবদেহের অনেক রোগের উপকার করে। আমরা গৃহিণীরা যারা আছি, বাতের ব্যথায় ভুগছি বা বিভিন্ন হাড় সংক্রান্ত ব্যথায় ভুগছি, আমাদের জন্য কিন্তু এই সজনে পাতাটা খাওয়া অনেক বেশি উপকারী, হার্টের জন্য অনেক বেশি উপকারী। শুধু ডায়াবেটিস রোগীদের জন্য সজনে পাতাটা অ্যাভয়েড করতে হবে। ডায়াবেটিস রোগীরা সজনে পাতাটা খেলে তাদের ক্ষতি হয় আর কি। এই সজনে পাতা কিন্তু এখন শুকিয়ে পাউডার করে আমাদের দেশ থেকে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। সজনে পাতা অ্যান্টিসেপটিকেরও কাজ করে। কোথাও কেটে গেলে সজনে পাতার রস দিয়ে দিলে সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যাই হোক, সজনে পাতার গুণাগুণ বা উপকারিতার কথা বলে আর শেষ করা যাবে না। আমি সজনে পাতাটা ভাজি করে নিয়েছি আর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আমাদের খাওয়ার জন্য ভাত রান্না করে নিয়েছি, গরুর গোস্ত রান্না করে নিয়েছি, আর সজনে পাতা শাকটা রান্না করলাম।
আর এখানে আমি 4টা মুরগি রান্না করে নিচ্ছি ওর বাবার জন্য, ওর বাবাকে দিয়ে দিব আর কি। এটা রান্না করা হয়ে গেলে ঠান্ডা হয়ে যখন যাবে তখন আমি এটাকে বক্সের মধ্যে রেখে দিব, আর ডিপ করে আমি এটা দিয়ে দিব আর কি যখন যাবে। এখন আমি যে পাতিলটাতে মুরগির মাংস রান্না করছি এই পাতিলটা কিন্তু আমার ননস্টিক পাতিল না, এটা মার্বেল কোটেড। এই পাতিলটা আমি অনলাইনে কিনেছিলাম আহমেদ ট্রেনিং থেকে। এটার প্রাইস নিয়েছে 3050 টাকা ডেলিভারি চার্জ সহ। এই পাতিলটা স্কোয়ার শেপের। এই পাতিলটাই শুধু মনে হয় আমার মার্বেল কোটেড পাতিল আছে যেটা আমি বাংলাদেশ থেকে কিনেছি। পাতিলটাতে খুব একটা ভালো লাগে না আমার কাছে রান্না করে, তা না হলে আমি একটা সেট কিনে ফেলতাম। প্রথমে এটা ভেবেই কিন্তু আমি একটা পাতিল কিনেছিলাম। আর ফাহমিদা করিম আপু তুমি বলেছো এই পাতিলটা হালকা, না আপু অনেক ভারী। এই পাতিলটা ভারীর জন্য এটা ইউজ করতে প্রবলেম হয়। এটা হচ্ছে আমার স্টিলের মশলাদানিটা। আরজু আইডি থেকে আপু আপনি দেখতে চেয়েছেন মশলাদানিটা, একটু ডিটেলসে জানতে চেয়েছেন। মশলাদানিটা আসলে স্টিলের, উপরের ঢাকনাগুলো হচ্ছে গ্লাসের। এটা 1250 টাকা দিয়ে আমি কিচেন টুলস পেজ থেকে কিনেছিলাম। সময়ের পরিবর্তনে দাম বেশি কম বেশি হতে পারে। সকালবেলা এত রোদ দেখে কবুতরের খাবারগুলো ছাদে দিলাম, আর হঠাৎ করে বৃষ্টি এসে খাবারগুলো ভিজে গেল। তো এখন আর কি করা, এই তো রুমে নিয়ে এসে ফ্যান ছেড়ে রেখেছি শুকানোর জন্য আর কি। আর এদিক থেকে তো আমি খুব তাড়াহুড়া করে সব রান্নাবান্না শেষ করার চেষ্টা করছি। আমাদের খাওয়ার জন্য যা যা রান্না করছি সব হয়ে গেছে, চিকেন তরকারিটা এখনও হয়নি। নিভু আগুনে বসিয়ে রেখে আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি। 3টার বেশি বেজে গিয়েছে, অনেক বেশি ক্ষুধাও লেগে গিয়েছিল। ওইভাবে আসলে টেবিলটা গুছানোর পর আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর হঠাৎ করেই আমার আব্বার সাথে মানহা বুড়ি চলে এসেছে স্নেহাকে স্কুল থেকে নেওয়ার জন্য। মানহাকে এখানে আরিয়ানা ভাত খাইয়ে দিচ্ছে, আর আমরাও সবাই দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি একসাথে বসে। আপনাদের ভাইয়ার জন্য যে মুরগির মাংস রান্না করেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন একটা বক্সে নিয়ে নিলাম, আর বক্সটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। খুব ভালোভাবে ডিপ হয়ে যাওয়ার পর যখন যাবে, যাওয়ার আধা ঘন্টা আগে নামিয়ে খুব ভালোভাবে কস্টেপ করে পেঁচিয়ে এটাই কিন্তু আমি দিয়ে দিব প্রবাসে নিয়ে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া করার পর কিছুটা সময় রেস্ট নিয়েছি। আমরা এখন চলে এসেছি ল্যাপ তোষকের দোকানে। আপনাদের ভাইয়া বালিশ, কোল বালিশ এগুলো বানিয়ে নিয়ে যাবে আর কি, সেগুলো বানানোর জন্য। আপনাদের ভাইয়া কিন্তু চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, খুব একটা সময় নেই, খুব অল্প সময় আছে হাতে, তাই তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নিচ্ছে। প্রবাসীরা নিজের বাড়িতে মেহমান হয়ে আসে, কয়েকদিন থাকার পর চলে যেতে হয়। তো আপনাদের ভাইয়া 4 মাস ছিল, 2 মাসের ছুটি এনেছিল প্রথমে, তারপর আবারও 2 মাস বাড়িয়ে নিয়েছিল। তো এখন আবার চলে যেতে হবে তার কর্মস্থলে। আসলে পরিবারকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য প্রত্যেকটা প্রবাসী মনের মধ্যে কষ্ট চেপে রেখে ফিরে যায় তার কর্মস্থলে। ওর বাবা ইতালিতে আছে 12 বছরের বেশি হবে, এর মধ্যে 2 বার নিয়েছে বালিশ, কোল বালিশ। শিমুল তুলার বালিশগুলো খুব বেশি দিন ইউজ করা যায় না, কেমন যেন একটু চেপে যায়, বসে যায় আর কি। তো আজকে বানানোর সময় বলছিলাম ওনাকে, এই তো তুলা ভরছে এখানে, শিমুল তুলা, যে একটু চেপে চেপে যেন ভরে, বালিশটা যেন চেপে না যায় আর কি, পাতলা হয়ে যায়, কেমন যেন ইউজ করা যায় না। 2 বার নিয়ে গেছে, 12 বছরের মধ্যে 2 বারই ওগুলা সব ফেলে দিয়েছে, এবার আবার এই যে বানিয়ে নিলাম। তো আমরা কিন্তু বালিশ বানিয়ে অলরেডি বাসায় চলে এসেছি। বালিশগুলো ভালোই হয়েছে, স্ট্যান্ডার্ড সাইজের বালিশ আর কোল বালিশ বানিয়েছি। আর খরচ পড়েছে 2টা বালিশ আর একটা কোল বালিশে 3200 টাকা আর কি। 4 কেজি শিমুল তোলা লেগেছে 700 টাকা করে কেজি, আর 400 টাকা নিয়েছে কাপড় আর মজুরি। সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটি। বাসায় ফেরার পর এখন আমরা বিকেলের নাস্তায় ফ্রুটস খেয়ে নিয়েছি। এখানে পূর্বাচল থেকে আনা পেঁপে, আনারস আর জাম্বুরা কেটে নিয়েছি। আজকের ভিডিওতে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।